আমি ফেসবুকে ছবি পোস্ট দিছি অ্যান্ড ছবির কমেন্টগুলো আমি পড়তেছি, যেখানে 100টার মতো কমেন্ট আসছে। তার মধ্যে ভাই 50টা কমেন্ট আপনি বিয়ে করবেন কবে, বিয়ে করবেন কবে। এটা আমি একটু পুরোনো ছবির কথাই বলতেছি। ভাই আপনাদের সমস্যাটা কি আমি বুঝলাম না। মানে সবাই আমার বিয়ে নিয়ে এত কেন পড়ছে, আই হ্যাভ নো আইডিয়া। এরপরে বিয়ে করার পরে একটা ছবি পোস্ট দিয়েছিলাম, ওই ছবির কমেন্টগুলো একটু চেক করি। ওইখানে যত কমেন্ট আসছে তার বেশিরভাগ কমেন্ট ভাই ভাবির রিভিউ পাবো কবে, ভাবির রিভিউ পাবো কবে। মানে আমি বুঝলাম না ভাই সমস্যাটা কি, ভাবির আবার রিভিউ হয় কেমন? আমি ভাই টেক রিভিউয়ার, আমি টেকের জিনিসপত্র রিভিউ করি। তারপরেও যেহেতু মানে পপুলার ডিমান্ড, তাই হইতেই পারে, কেন না। সো সবসময় তো টেক নিয়ে কথা বলি, আজকে একটু লাইক পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো, সেই জন্য আপনাদের সামনে চলে আসলাম। ভাই এবার আপনার পালা। তাহলে সোহাগ ভাই, আজকে কি ভাবি রিভিউ হবে? ভাবি Exactly. কোথায়? এই যে আমি চলে আসছি। এই যে আছে এখানে, তাহলে ভাবি চলে এসেছে। আজকে আমার রিভিউ হবে? অবশ্যই সেটা ভাই করবে। আর আমরা তো আছি, সবাই রিভিউ চাচ্ছে, সো আমরা রিভিউ সবসময় তো দেখি হচ্ছে টেক রিভিউ। আজকে ভাবি রিভিউ হবে। কি অবস্থা আপনাদের, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ ভালো। ভালো চলছে। আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি, সংসার জীবন ভালো চলছে। একদম। ঠিক আছে, আমি একটু দর্শকদেরকে একটা ওয়েলকাম করে আসি। যে দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান এবং দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় টেক রিভিউয়ার সোহাগ 360 ডিগ্রি, এবং তার সঙ্গে আপনারা যে চাচ্ছিলেন ভাবিকেও দেখতে, ভাবিকে তো অবশ্যই দেখেছিলেন, আজকে ভাবির ইন্টারভিউটাও দেখবেন। ভাই একটু রিভিউ করবে, আমরা জানতে চাই কেমন চলছে সংসার, আশা করি ভালো লাগবে। তারপর ব্যস্ততা কেমন চলছে, সংসার জীবন কেমন চলছে, কে বলবেন, শুরু করবেন, বলেন। আমি শুরু করি। আচ্ছা। ব্যস্ততা প্রচণ্ড পরিমাণে, এবং যেহেতু সংসার নতুন করে শুরু করেছি নতুনভাবে, যে কারণে দুইটাকে একটু ব্যালেন্স করতে হচ্ছে, আমার কাজ প্লাস ফ্যামিলি। আমরা নতুন করে গুছাচ্ছি সব কিছু, যে কারণে এখন ব্যস্ততাটা একটু বেশি। হয়তোবা একটা ফ্লো যখন চলে আসবে, সংসার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন হয়তোবা ব্যস্ততাটা আর একটু কমবে। তবে এখন একটু বেশি ব্যস্ততা চলতেছে। আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন হলো? বিয়ে হয়েছে আমাদের অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে। কিন্তু যদিও মানুষ- আমরা হ্যাঁ, আমরা সেটাই। অ্যানাউন্স করেছি একটু পরে, কারণ আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু ছোটখাটো আয়োজন করে তারপরে হচ্ছে অ্যানাউন্স করব। বাট সেটা দেখলাম যে একটু লেন্দি হয়ে যাচ্ছে, তারপরে ভাবলাম যে না, অ্যানাউন্সটা করেই ফেলি, আয়োজন আমরা করব পরে, সমস্যা নেই। ভাবির কাছ থেকে একটু জেনে আসি। ভাবি, সংসার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার রিভিউ তো দিবে, আপনার কাছ থেকে আরেকটু সোহাগ ভাই রিভিউটা জেনে আসি। এখন এই যে কত বছর, 1 বছর হয়ে গেছে তো মনে হয়, নাকি 1 বছর প্লাস। বেশি। 1 বছর প্লাস, 1 হ্যাঁ। বছর এই সংসার জীবনের রিভিউ কেমন দিবেন? আমাদের সংসার জীবনের এক বছরের রিভিউ খুবই ভালো। ও খুবই চুপচাপ শান্ত, আবার মাঝে মধ্যে খুব রেগে যায়, বাট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো তার মানে ঝগড়াঝাটিও হচ্ছে, চলছে মোটামুটি। ঝগড়াঝাটি অবশ্যই কে রাগে বেশি, আপনি না উনি? না, বিয়ের আগে আমি জানতাম যে আমি বেশি রাগি। আচ্ছা। এখন বিয়ের পরে জানি আমার হাজবেন্ডও রাগ করতে পারে। কিন্তু সবাই তো বলে ভাই বিয়ের পরে মেয়েদের চেহারা চেঞ্জ হয়ে যায়, রূপ চেঞ্জ হয়ে যায়। আপনার কাছ থেকে শুনছে যে ভাইয়ের চেহারা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের পরে জানতে পারি। আমি বিয়ের আগে জানতাম ও রাখতেই পারে না, বাট বিয়ের পরে এখন দেখি না মাঝে মধ্যে রাগ করে। ওটাই ছেলেদের টেকনিক, পটানোর। হ্যাঁ, তাই একেবারে তো? বিয়ের আগে একদমই আসল রূপ দেখায় না, বিয়ের পরে রূপটা বের হয়ে আসে। আচ্ছা, সেটা রিভিউ তো হচ্ছে, আমার হইতেছে ভাই। হ্যাঁ, রিভিউ তো আমার হয়ে যেতেছে। না, আপনার কিন্তু সুযোগ আছে, তো আপনিও একটু Okay, পরে okay. সুযোগ পাবেন। আমি আপনার একটা ফেসবুক পোস্টে চলে আসি, যেটা সবাই দেখেছে, যে 1 বছর সময় লেগেছে ভালোবাসি বলতে, আর 7 মাস চেষ্টা করে বিয়েতে রাজি করেছি, অবশেষে পূর্ণতা পেল আমাদের ভালোবাসা। প্রথমে 1 বছর, তারপর 7 মাস। এই পুরো জার্নিটাই আমি শুনবো, কে 1 বছর বলবে আর কে 7 মাস বলবে। সবটাই ও বললো। আচ্ছা ঠিক আছে, ভাবির কাছে চলে যাই। আচ্ছা, আমাদের পরিচয়টা হয় হচ্ছে ফেসবুকে। আমি এখান থেকেই শুরু করি। আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, আচ্ছা, বাট ফার্স্ট মেসেজ ও আমাকে দেয়। এটা হচ্ছে 2021-এ। তো আমাদের হচ্ছে মাঝে মধ্যেই ফেসবুকে কথা হতো, খুব বেশি না, হাই হ্যালো বা যে কোনো প্রয়োজনে হচ্ছে কথা হতো। এমনও হতো মাঝে মধ্যে যে ও হয়তো বা মেসেজ দিত, বাট আমি সেটা সিন করতাম না, আমি পাত্তা দিতাম না। কাইন্ড অফ আমি ওকে কোনো ধরনের পাত্তা দিতাম না। তো আমাকে মাঝে মধ্যে বলতো এই হাওয়া, ও আমাকে অলওয়েজ হাওয়া নামে ডাকতো। আচ্ছা ঠিক আছে, এটা হাওয়া হয়ে গেছে। পয়েন্ট করে রাখলাম, প্রশ্নটা আসবে। তো হচ্ছে এভাবে 1 বছর আমাদের কথা হয়। তারপর হচ্ছে 1 বছর পরে আমাদের দেখা হয়। আমাদের দেখা কিন্তু 1 বছরের মাঝে একবারও হয়নি, মাঝে মধ্যে ফোনে কথা হতো, সেটাও খুব কম। তারপর 1 বছর পর আমাদের দেখা হয়। দেখা হওয়ার পর এরপরও ব্যাক টু ব্যাক কয়েকবার দেখা হয়। দেখা হওয়ার পর ফার্স্ট যেদিন আমরা দেখা করি, আমি একটু নার্ভাস ছিলাম, বাট আমরা যখন মিট করি আমি দেখি ও পুরোই নার্ভাস। আচ্ছা, তার মানে হচ্ছে স্ক্রিনে আমরা যতটা কনফিডেন্স দেখি, ব্যক্তি জীবনে ততটা না। আচ্ছা, আমি একটু নার্ভাস ছিলাম যে একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, কেমন হবে, বা এতদিন তো হচ্ছে মাঝে মধ্যে কথা হতো, কখনো ভিডিও কলেও সেভাবে কথা হয়নি। বাট সামনে এসে দেখি সে পুরোই নার্ভাস। তারপর যাই হোক আমি তার সাথে কথা বলে ওকে একটু ফ্রি করি। তারপর আমাদের পরপর কয়েকবার দেখা হয়। এর মাঝে হচ্ছে আমি একবার ফিল করতে পারি যে ও আমাকে পছন্দ করে। এটা হচ্ছে 2022-এর কাহিনী, যে হ্যাঁ আমি বুঝতে পারি যে ও আমাকে পছন্দ করে। এর মাঝে আমাদের কয়েকবার দেখা হয়, কিন্তু আমি অতটা সিরিয়াসলি নিতাম না। এখন সিরিয়াসলি না নেওয়ার কারণ হচ্ছে ও অলওয়েজ ওর ড্রিম আমার কাছে শেয়ার করতো, ও নোম্যাড হবে।
ঠিক আছে আর আমার ড্রিম মানে আমার ড্রিম বলতে কি হচ্ছে যে না বিয়ে করব সংসার করব এটা তো হচ্ছে আমার অবভিয়াসলি একটা ড্রিম ছিল কিন্তু ওর ড্রিম অলওয়েজ ছিল ও নোম্যাড হবে তা আমি মাঝে মধ্যে একটু ফিল করতাম যে ও আমাকে পছন্দ করে বাট আমি অতটা সিরিয়াসলি দেখতাম না কারণ আমার কাছে মনে হতো যে ও তো নোম্যাড হবে ওর তো সংসার জীবন বা বিয়ে এরকম কোনো প্ল্যান নাই আমি আবার মাঝে মধ্যে একটু খোঁচাতাম যে ভাই আপনি বিয়ে কবে করবেন আমাকে কিন্তু দাওয়াত দিবেন আপনার বিয়েতে গিয়ে আমি একটা বয়ফ্রেন্ড খুঁজে বের করবো তারপর আমি বিয়ে করব তো হচ্ছে এগুলো নিয়ে খুব দুষ্টামি হতো এরপর হচ্ছে 2023-এ আমার বার্থডেতে ও আমাকে প্রপোজ করে আমার বার্থডের দিনে আমাকে প্রপোজ করে ডিরেক্টলি আমাকে বিয়ের জন্যই প্রপোজ করে তো ও যখন আমাকে আসলে বিয়ের জন্য প্রপোজ করে আমি পুরোপুরি একদম শকড যে আমি সারপ্রাইজ হয়ে গেছি যে ও আমাকে বিয়ে করতেছে এটা কেউ সিরিয়াসলি বলতেছে দেনি যে অনেকেই হচ্ছে ভাবতেছে যে 7 মাস আমাকে রাজি করানোর জন্য লাগছে ব্যাপারটা এমন না আসলে 7 মাস আমি বোঝার ট্রাই করছি যে অ্যাকচুয়ালি ওকে বিয়ে করতে চাচ্ছে মানে এটা কি ওর ভালোবাসা নাকি মজা হচ্ছে করতেছে, হ্যাঁ মজা ফাইজলামি করতেছে করতেছে, হ্যাঁ? বা ফাইজলামি করতেছে যে হচ্ছে বিয়ে করবে এটা বলতেছে তখন আমি ওকে বলি যে ঠিক আছে যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে এট ফার্স্ট তুমি তোমার ফ্যামিলিকে বলো তোমার ফ্যামিলি যদি আমাকে পছন্দ করে বা আমাদের সবকিছু বলো তারপর আমি আমার ফ্যামিলিকে বলবো যদি তোমার ফ্যামিলি পজিটিভ হয় তো সে ওর তার ফ্যামিলিকে বললো তার ফ্যামিলি সবাই হচ্ছে পজিটিভলি নিল তারপর হচ্ছে আমি আমার ফ্যামিলিকে জানালাম তা আমার ফ্যামিলি সবাই হচ্ছে শুনে ফার্স্টের বলতেছিল যে না ছেলে কেমন হবে আবার আমাদের যেহেতু হোম ডিস্ট্রিক্ট এর মধ্যে অনেক তফাৎ আছে যেহেতু আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর ওর হচ্ছে কিশোরগঞ্জ আচ্ছা অনেক দূরেও আছে হ্যাঁ অনেক দূরে তো হচ্ছে সবাই বলতেছিল যে না এত দূরে আছে আমরা গিয়ে দেখি কেমন কি হয় তাহলে একদিন আমরা মিট করি তো একদিন আমাদের দুই ফ্যামিলি মেম্বাররা মিট করে সেই দিনই হচ্ছে আমার শাশুড়ি আমাকে হচ্ছে আংটি পরে ওই দিনই হচ্ছে চালাক engagement করে আছে, ফেলে পরিয়ে দিয়েছে। হ্যাঁ আমি কিন্তু জানতাম না এটা ছিল পুরোপুরি একেবারে সারপ্রাইজ যে হচ্ছে এটা ছিল আমাদের সেপ্টেম্বরের কথা তো সেপ্টেম্বর মানে জুনেও আমাকে প্রপোজ করে জুনে আমার বার্থডে তো সেপ্টেম্বরে আমাদের দুই ফ্যামিলি আসে জাস্ট নর্মালি হাই হ্যালো করার জন্য সেদিন তারা আমাকে আংটি পরাই দেয় এরপর থেকে আমি জানি যে না তার মানে ওর সাথে আমার বিয়ে হচ্ছে তারপর থেকে আমরা অ্যাকচুয়ালি প্রেম যদি শুরু করি তারপর থেকে আমরা শুরু করি এনগেজমেন্টের পর হ্যাঁ থেকে, এনগেজমেন্টের তাই পর তো? থেকে ও অলওয়েজ হচ্ছে বিয়ের আগে ছিল না না ঠিক আছে সমস্যা নেই এটা আমি অ্যাডজাস্ট করে নিব যেমন প্রথম সমস্যা হচ্ছে যে আমি হচ্ছে অন্যায় দেখলে আমি অলওয়েজ প্রতিবাদ করি ঠিক আছে ও okay. হচ্ছে না ঝামেলা কেন করবো থাক এটা অ্যাভয়েড করে চলে যাই তারপর মানে মেইন প্রবলেম আমাদের বিয়ের মধ্যে একটা কন্ডিশন ছিল এটা হচ্ছে যেটা আমি ওকে বিয়ের আগে দেই সেভিংস করতে হবে আচ্ছা ঠিক আছে কেন সব খরচ করে ফেলে ভাই আমার মানি ম্যানেজমেন্ট খুবই খারাপ আমার আমার না একদম মানি না? ম্যানেজমেন্ট খুবই খারাপ ভাই এটা একটা স্কিল টু বি অনেস্ট এটা একটা স্কিল এন্ড সবার এটা শেখা উচিত আমি যেটা মনে করি বাট আমার স্কিল অনেক উইক ছিল কিন্তু আমি যখন ওর সাথে কথাবার্তা বলি আমি শুনে বুঝি যে না আমার যে স্কিলটা অনেক ল্যাকিং আছে এই স্কিলটা ওর আছে তো আমার কিন্তু মানে ওকে বিয়ে করার জন্য বলার পেছনে এটা একটা বড় রিজন ছিল যে আমার লাইফ যে মিসম্যানেজড আমি যে ম্যানেজ করতে পারি না কোনো কিছু এই হালটা ও ধরতে পারবে যেটা আমি পারি না আমি একটু উড়নচন্ডি টাইপের বাট ও আবার একটু গোছানো সো এই দুইটা জিনিস ম্যাচ হবে এই কারণেই কিন্তু আমি ওকে অ্যাপ্রোচ করি অ্যান্ড ফাইনালি এখন আমি ওর থেকে শিখতেছি আস্তে আস্তে এখনো পর্যন্ত পুরোপুরি শিখতে পারি নাই বাট কিন্তু সোহাগ ভাই এখানে একটা ব্যাপার মানি সেভিংস বলেন বা অন্যান্য সেভিংসে মেয়েদের তুলনায় আসলে ছেলেরা কিছুই পারে না না আমরা কখনো। আসলে ধারে কাছেও নেই Exactly. প্রশ্নে চলে আসছি যে বলছিল আপনি নার্ভাস ছিলেন এখন আমি প্রশ্ন করি কি দেখে আসলে এত ভালো লেগে গেছিল আবার নামটাও দিয়েছিলেন হাওয়া হাওয়া নামের রহস্য কি হাওয়ার নামের রহস্য হচ্ছে ধরেন ওই আমাকে মেসেজ দিত মেসেজ দেওয়ার পরে আমি রিপ্লাই দিতাম ওই রিপ্লাইয়ের যার একটা রিপ্লাই আসবে ওটা 2 মাস পরে আসতো আচ্ছা ঠিক আছে তো লাইক মাঝখানে হাওয়া হয়ে যেত এই কারণে আমি আর কি ওরে হাওয়া নাম দিয়েছিলাম যে লাইক হঠাৎ করে হাওয়া হয়ে যেত কথা বলতে বলতে হঠাৎ করে হাওয়া এমনও না যে লাইক ওকে আজকে একটা মেসেজ দিছি কালকে একটা দিছি পরশুদিন একটা দিছি না আপনি ধরেন কন্টিনিউয়াসলি চ্যাট করতেছেন হঠাৎ করে মাঝখান থেকে নাই পুরো 2 মাসের জন্য তো এই জন্য আমি ওকে হাওয়ার নামটা দিয়েছিলাম আর কি আর নার্ভাসনেসের ব্যাপারটা আসলে মানে আমি এমনিতেই ওর সাথে হঠাৎ করে একদিন মানে দুষ্টামি করতে করতে আচ্ছা চলো মিট করি তারপরে মিট করতে আসলাম এই জন্য আমি আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ যে কারণে আমি শুধু ওর সাথে তো এক্সট্রিমলি নার্ভাস ছিলামই ইভেন যে কোনো মানুষের সাথে নতুন হঠাৎ করে মিট হইলে আমি কিছুটা আর কি নার্ভাস ফিল করি এটাকে নার্ভাসনেস বলবো না ওই যে ইন্ট্রোভার্ট মানুষের একটা স্বভাবচারিত বিষয় আর কি কিন্তু ভাবির সামনে তো জানতে চাইলাম আসল উত্তরটা দিলেন না কি দেখে ভাবিকে ও ভালো আচ্ছা আচ্ছা লেগেছে? কি দেখে অনেক কিছু আমি আসলে মানে শেষ করতে পারবো না কারণ একটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনের ব্যাপার যেটা দেখছি ফার্স্ট ইমপ্রেশনে ভালো লেগেছে লাইক ওর কথাবার্তা তারপর ওর ধরেন পার্সোনালিটি এই জিনিসগুলো ধরেন একটা মানুষের সাথে মিট করার পরে তো ইনিশিয়ালি বোঝা যায় কিছু কিছু জিনিস তো এই জিনিসগুলো দেখে একদম আমার ফার্স্ট ইমপ্রেশনই ছিল লাইক ওর পার্সোনালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে তারপরে ওর সাথে আস্তে আস্তে যখন কথা বলতে থাকলাম তখন দেখলাম যে না আসলে আমি তো আসলে টিনেজ বয়সে প্রেম করছিলাম না বা আমরা ওইরকম কিছু করতেছিলাম না তো আমি যথেষ্ট পরিমাণে ম্যাচিউর ছিলাম যে কারণে আমার চিন্তা ভাবনা ছিল ফিউচার নিয়ে লাইক আমাদের সংসার কেমন হবে আমার যে জায়গাতে ল্যাকিং সেটা সে পূরণ করতে পারবে কিনা আমি অনেক কিছুই পারি না যেগুলো ও পারে তো ওইসব জিনিস মিলাচ্ছিলাম মিলাই দেখলাম যে না আমরা দুইজন আসলে কম্পিটিবল
সো আমার চিন্তা ভাবনাটা আবার ওইরকম লাইক ইমোশনাল চিন্তা ভাবনা চাইতে বেশি লজিক্যাল চিন্তা ভাবনা ছিল, বাট ডেফিনেটলি পরে যখন আমরা এঙ্গেজমেন্ট যখন হলো এরপর থেকে লাইক ইমোশনাল অ্যাটাচমেন্টটা বেশি বাড়ছে। এখন আমি একটা প্রশ্ন করব, ভাবি কি এটা আপনার কত নম্বর প্রপোজ ছিল লাইফের? আমি কাউকে প্রপোজ করে নাই। আপনি জীবনে আর কাউকে না, প্রপোজ না, করেন না, নাই? সত্যি সত্যি একদম ভাবির কাছে এসেছিল আগে প্রপোজ এসেছিল? এটাও আমার না কাছে বললেও আমি জানি জাস্ট। জানেন আপনি সিক্রেট কিভাবে জানেন আপনি? না সিক্রেট না, এটা লাইক ধারণা করা যায়। ধারণা আপনি বাংলাদেশের এমন কোনো মানে দেখতে সুন্দর মেয়েকে যদি জিজ্ঞেস করেন কয়টা প্রপোজ আসছে, যদি বলে আসে নাই, এটা ডাহা মিছা কথা। এখন তাহলে ভাবির মুখ থেকে আমরা একটু স্বীকারোক্তি নেই যে যেটা বলেছে সত্য কিনা, কয়টা এর আগে আপনার কাছে প্রপোজ এসেছিল বলেন? ওইভাবে তো কাউন্ট করিনি, বাট হ্যাঁ Unlimited. প্রপোজাল এসেছে। ভাই ও বাংলাদেশে জানে। কেউ ফেসবুক ইউজ করলে ধরেন আপনাকে মানে মেয়ে হলে যেটা হয়, আমি কিছুটা ধারণা করতে পারি যে লাইক আপনি ইয়া খুলবেন, ওই যে স্প্যাম মেসেজ খুলবেন আর দেখবেন যে দুইটা মেসেজ পর পর একটা প্রপোজ। এভাবে চলছে আর কি। হ্যাঁ। তো এখন সবকিছু মিলে আমি যদি ভাবির কাছে প্রশ্ন করি, ভাবির পুরো নামটা একটু আগে আমি জেনে নিই। ইশরাত জাহান ইসরাত জাহান জেরিন। জেরিন, তাই তো? আর সোহাগ ভাইয়ের নাম তো আমরা জানি। যদি না, আপনারা জানেন না। কেন জানি না? তাহলে কি পুরো নামটা হাই কি? হাই এই secret। সোহাগ ভাইয়ের পুরো নাম হচ্ছে সাব্বির আহমেদ সোহাগ। আই হাই, এটা তো জানতাম, নাম তো জানতাম। এটা হচ্ছে আমার সোহাগ। ফ্যামিলি নেম। এই নাম দিয়ে মানে ওই সাব্বির হোসেন সামনে আসেনি কেন? ভাই এটার খুবই উইয়ার্ড একটা কাহিনী আছে। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমার স্কুলটা গ্রামে, তো এসএসসি পরীক্ষা দেওয়ার সময় সাব্বির আহমেদ সোহাগ হচ্ছে আমি রেজিস্ট্রেশনে নাম লিখছি। আচ্ছা। তো লেখার পরে আমার স্কুলের যে মানে ইয়া ছিল, যিনি হচ্ছে এসব ফিল আপ করেন, উনি বলতেছে এত বড় নাম তোমার পরীক্ষার হলে গিয়া ওই যে খাতার মধ্যে বক্স ফিল আপ করতে হয় না, হ্যাঁ। ওই ফিল আপ করতে গিয়ে অনেক সময় চলে যাবে আর তুমি ভুল করবা, এত বড় নাম দেওয়া যাবে না, দেওয়া তুমি যাবে নাম না। শর্ট করো। তো আমি তো ছোট মানুষ, আমি তেমন কিছু বুঝি না, তো সে তার মতো করে নিজের মতো করে সোহাগ নিয়ে দিয়ে দিছে। মানে এই সোহাগ মিয়ার নাম আসলে পৈতৃক সূত্রের নাম না, না? আমার ফ্যামিলির নাম হচ্ছে নাম। সাব্বির আহমেদ সোহাগ। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে একটা নতুন জিনিস আমরা হ্যাঁ, জানতে একটা পারলাম। নতুন জিনিস। সোহাগ 360 হলো কিভাবে? 360 হয়েছে, এটার রিজন হচ্ছে আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করি, নামটা এটা ছিল না, অন্য নাম ছিল, আমার নিজের নাম ছিল। পরে আমি খেয়াল করলাম আমার টার্গেট আসলে ছিল না যে আমি শুধু টেক নিয়ে ভিডিও বানাবো, আমি ওখানে টেকের ভিডিও দিতাম, আমি অন্যান্য যত ট্রাভেল ভিডিও, অন্যান্য আরও অনেক ধরনের আমার চিন্তা ভাবনা এগুলো শেয়ার করতাম ওখানে। তো এই কারণে আমার কাছে মনে হয়েছিল যে না, আমি সব কিছু নিয়ে কন্টেন্ট বানাবো, তো এই জন্য আমি 360 নামটা দিই। 360 মানে হচ্ছে পুরা 360। কিন্তু পরে যখন আমি টেকে ফিক্স হলাম, তখনও আমি দেখলাম যে না, আমি টেকেরও অনেকগুলো কিন্তু পার্ট আছে, রিভিউ আছে, টিউটোরিয়াল আছে, এক্সপ্লেনেটরি ভিডিও আছে, আবার পিসি রিলেটেড ভিডিও আছে, মোবাইল রিলেটেড ভিডিও আছে, ওয়েব রিলেটেড ভিডিও আছে। তো আমি দেখলাম যে আমি সব ধরনের ভিডিওই দিচ্ছি। তো তখন হয়ে গেল যে না, যেহেতু সব ধরনের দিচ্ছি, 360টাই থাকুক, এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে টেকের চারপাশ নিয়েই আমি ভিডিও বানাই, যে কারণে সোহাগ 360 প্রথমে ছিল সোহাগের পুরো ওয়ার্ল্ড, এখন হয়ে গেছে সোহাগের পুরো টেক ওয়ার্ল্ড। ঠিক আছে, ওকে, ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু আমি এবার একটু প্রেমে ছিলাম, বিয়ের প্রসঙ্গে চলে আসি। বিয়ে তো হয়েছে তাই না, কিন্তু বিয়ের অনুষ্ঠান মানে একটু কম ছোটখাটো, বা অনেকেই জানতেই পারে না যে সোহাগ বিয়ে করে ফেলেছে। এক্স্যাক্টলি, এটার ইভেন রহস্য কি আমরা ছিল? অ্যানাউন্সও করি নাই। আমাদের বিয়ে হয়েছে হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো আমাদের প্ল্যান ছিল আমরা এখন দুই ফ্যামিলি মিলে জাস্ট একটু ছোটখাটো আয়োজন করে আমরা বিয়ে করবো। ছোটখাটো আয়োজন না, এমনিতেই সবাই জাস্ট একটা গেট টুগেদার হয়েছে, তারপরে আমাদের বিয়েটা হয়েছে। এন্ড আমাদের প্ল্যান ছিল যে কিছুদিন পরে আমরা আরেকটু বড় করে একটা আয়োজন করব। তো ওইটা এখনো পর্যন্ত হয়ে ওঠে নাই, তার আগেই আমরা অ্যানাউন্স করে ফেলছি। অ্যানাউন্স করার পরে এখন আমাদের এখনো প্ল্যান আছে যে আমরা একটা আয়োজন করব, যদিও অ্যানাউন্স করে ফেলছি, তাতে অসুবিধা নেই, আয়োজন করার একটা প্ল্যান আছে। তবে ওইখানে আসলে আমাদের মানে প্ল্যানটা ছিল যে হ্যাঁ, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন এটা লেন্দি করার কোনো দরকার নাই, ওই যে শুভ কাজে হয়ে দেরি গেছে। করতে নাই। কিন্তু প্রিপারেশনে একটু সময় লাগতেছিল, যে কারণে ভাবলাম যে না, তাহলে আমরা অনুষ্ঠানের প্রিপারেশনটা একটু ধীরে সুস্থে নেই, বিয়েটা আমরা আগেই করে ফেলি, এটাই ছিল রিজন। ভাবি, আপনি সোহাগ ভাইয়ের পেজে ইনবক্স কি চেক করেন বা মেসেঞ্জার ইনবক্স চেক করেন? মাঝে মধ্যে। বিয়ের পরে প্রতিক্রিয়া কি কি এসেছে ইনবক্সে? পেয়েছিলেন নাকি কিছু? না, তেমন কিছু পাইনি। ওর ম্যাক্সিমাম হচ্ছে সব ছেলে ফ্যান। হ্যাঁ, সেই তাহলে তো আপনি সেফ জোনে আছেন। আমাকে খালি হেল্প চেয়ে মেসেজ দেয়, ভাই শুধু এটা help হচ্ছে চায়? ভাই এটা প্রবলেম, ওটা প্রবলেম, ওটা প্রবলেম, এগুলো দেখলে ওরই মাথা গরম হয়ে যাবে। বা কোন সেটটা কিনবো, আমাকে বলেন না যে এত টাকা বাজেট, কোন সেটটা কিনবো? এক্স্যাক্টলি, এক ধরনের message। মাঝে মধ্যে আমাকেও নক দেয়। আমাদের বিয়ের পরে, বিয়ের অ্যানাউন্সমেন্ট করার পর থেকে নক দেয় যে ভাবি সোহাগ ভাইকে খুঁজে পাচ্ছি না, ওনার সাথে কন্ট্যাক্ট করা হয় কি? আচ্ছা, মানে হচ্ছে পাচ্ছে না এখন। অনেকে তো ভাবে যে বিয়ের পর ছেলেরা আসলে বউবন্দি হয়ে যায়। এখন অনেকের ধারণা যে হয়তো বউবন্দি হয়ে আছে, এজন্য পাওয়া যাচ্ছে না, আপনি একটু ছাড়লেই পাওয়া যাবে। না, একদমই না। আমি হচ্ছে ওর ফেসবুক সেইভাবে চেক করি না। আমাদের দেখা যায় 1.5 বছরের বিয়ের মধ্যে আমি হয়তো বা হাইয়েস্ট 7-8 বার, মাঝে মধ্যে তাও যে না, মানুষ কি টাইপের হেল্প ওর কাছে চায় বা কি টাইপের মেসেজ দেয়, এটা দেখার জন্যই। সন্দেহ করে কখনো চেক করা হয়নি বা ওইরকম কিছু না। আচ্ছা, আবার এদিক আমি ওকে থেকে একটা safe দায়িত্ব zone এ দিয়ে আছি। রাখছি, আমাদের যে গ্রুপ টুপ আছে যেখানে আমরা হচ্ছে হ্যান্ডেল করি বিভিন্ন মানুষের মেসেজ, তো আমি ওকে দায়িত্ব দিয়ে রাখছি যে মাঝে মধ্যে তুমিও রিপ্লাই দিও।
আচ্ছা তাহলে তো আমি হয়ে সেজে গেল। ও রিপ্লাই দেয় কেমন অবশ্যই এটা একটা ভালো জিনিস, তাহলে হচ্ছে বন্ডিংটা অনেক ভালো থাকে আর কি, Exactly. ট্রাস্টের জায়গাটা আরো গভীর হয়। এখন আমি যদি একটু বলি, প্রেম তো করেছেন টুকটাক একটু হলো, বিয়েও করেছেন, ভালো লাগা ভালোবাসা ছিল। আমি যদি জানতে চাই আপনার কাছে এখন এই মুহূর্তে এসে যে এই ভালোবাসা মানেটা কি আপনার কাছে এখন কি মনে হয়? অনেকেই হয়তো বা বিভিন্নভাবে ডিফাইন করবে ভালোবাসাকে। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে লাইক দুইটা মানুষের মধ্যে একটা ট্রাস্টওয়ার্দিনেস, যেটা যে হ্যাঁ একজন আরেকজনকে বিশ্বাস করতেছি, দুইজন মানুষ একসাথে থাকতেছি, বিয়ের পরের যে ভালোবাসা আর কি ওইটা। এবং আমরা একজন আরেকজনের ধরেন প্রবলেমগুলো বুঝতেছি, একজন আরেকজনের প্রতি সহানুভব হচ্ছি, এই জিনিসগুলোই হচ্ছে ভালোবাসা। ধরেন এর আগে অনেক রঙিন ছিল ভালোবাসা, মানে ওইটা ছিল ভিন্ন রকম, বাংলা সিনেমার কাহিনীর মতো ছিল। বাট এখন ভালোবাসার ডেফিনেশনটা পাল্টে গেছে রীতিমতো, পাল্টে গিয়ে ওই যে যেগুলো বললাম এইগুলোই হয়ে গেছে। এখন হচ্ছে লাইক এই ছোট ছোট খুনসুটি বা একজন আরেকজনের প্রতি একটু কেয়ার দেখানো, কিংবা ওই যে যেটা বললাম প্রবলেমগুলো বুঝা, একজন আরেকজনকে বুঝে তারপরে সেভাবে জিনিসগুলোকে ডিল করা, এই জিনিসগুলোই আমার কাছে মনে হয় ভালোবাসা। বিয়ের পরে কেউ কাকে ব্লক মারেননি এখনো? না হয়নি এখনো? না আমি ব্লক মেরেছি একবার ঝগড়া ওই করে। যে হয়েছে তো? আসলে ও ভুলে কে গেছে। প্রথম ঝগড়াটা করলো কে তাহলে? শুরুর ঝগড়াটা করছে কে বিয়ের পরে? ঝগড়া আমি স্টার্ট করি, আচ্ছা তারপরে তাই finishing বাড়ায় আমি। দেয়ও। ব্লক মারলেন কেন? আবার খুলছেন, আনব্লক করে ফেলছেন? না, ঝগড়া করে আমার হচ্ছে, আমি খুবই শর্ট টেম্পার, তো ঝগড়া করে হচ্ছে ব্লক করে দিছি, তারপর হচ্ছে আবার আনব্লক করে দিছি। এটা হয়েছে বেশ কয়েকবার। কিন্তু যাই দেখেন টেরই পায় না যে আপনি যে ব্লক করছেন। না না, 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 টের এটা পাইছে, টের but পাইছে, ভুলে ভুলে গেছে। গেছে। টের পাইছে, ও এটা হচ্ছে আচ্ছা। একদম বিয়ের পরের কাহিনী। এখন একদম তো আর শুরুতেই। ব্লক করা হয় না। এখন চাইলেও ব্লক করবে না, যে আবার কোন হ্যাঁ, দিকে স্বামীটা চলে যায়, ঠিক আছে? না। পাড়া দিতে হবে। না, একটা এখন হচ্ছে ঝগড়া কম হয়, কারণ হচ্ছে ঝগড়া করলেও অসুস্থ হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, মানে হয়তো আজকে আমাদের ঝগড়া হয়েছে কিছু নিয়ে, একটু পরে দেখি ওর জ্বর চলে আসছে, একটু পরে ও অসুস্থ। ভালোবাসা বুঝছেন? ঝগড়া না ভালোবাসা। না, এই জন্য ওরা সরি বলতে হয় না। দোষ যদি ওরা থাকে, ওর সরি বলতে হয় না তখন, কারণ আমি নিজে থেকেই যাই, নিজে থেকে ওর কেয়ার করি, তার সরি বলতে হয় না, ওটা ওখানে সলভ। আচ্ছা, একটু বলতে চাই যে বিয়ের দিন, আসলে বিয়েটা তো সবার জীবনের একটা স্মরণীয় দিন থাকে। ওই দিনের কোনো মজার বা বিব্রত কোনো ঘটনা কি আছে, শেয়ার করা যায় নাকি? কে বলবে? ভাবি হাসতেছে আমার মনে আছে? আছে, আমার পার্লারের অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে 7টায়, সকাল 7টায়। আচ্ছা, আমি ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। কারণ আগের দিন আমাদের একটু ওই যে হলুদ আগের দিন আমাদের এগুলো হলুদ, ছিল, আমরা এই জন্য। ছোটখাটো করে হচ্ছে হলুদের একটা প্রোগ্রাম করি, তো ঘুমোতে অনেক লেট হয়ে যায়। এখন ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। আমি ওকে কল দিলাম যে আমি তো পার্লারে কিভাবে যাব। তা আমি হচ্ছে টুকটাক মেকআপ পারি ভালোই। তারপর একবার ডিসিশন নিলাম যে না, যেহেতু ওই দিন 14ই ফেব্রুয়ারি ছিল, রাস্তায় অনেক জ্যাম, প্লাস পার্লারে হচ্ছে আগে থেকে বুকিং দিতে হবে। তা আমি হচ্ছে ওকে বললাম একটা রিস্ক নিয়ে নেই, যদি হচ্ছে আর কোনো কিছু না পারে আমি নিজেই রেডি হয়ে চলে যাব। তো ও বললো যাচ্ছে ঠিক আছে, সমস্যা নেই। তারপরও যদি একটা পার্লার ম্যানেজ হয়, তারপর ওই আমাকে নিয়ে দিয়ে আসে ওখানে। তারপর হচ্ছে ও আবার বাসায় যখন ব্যাক করে, সেদিন তো রাস্তায় অনেক জ্যাম, ওর রেডি হইতে অনেক হচ্ছে লাইক সময়ও খুব কম পাইছে। আমি হচ্ছে, আমাকে তো পার্লার থেকে রেডি করে দেয়, তারপর ও যায় আমাকে নিতে। মজার কাহিনী হচ্ছে, আমি বিয়ের গেটআপে একবার রিক্সা দিয়ে যাই, তারপর হচ্ছে ও আর আমি একসাথে সিএনজিতে করে তারপর একসাথে বিয়ের ভেন্যুতে যাই। মানে রাস্তায় বিয়ের অনেক আগে না, হ্যাঁ, মানুষ অনেক জ্যাম ছিল, সব মানুষজন এসে বসে আছে, আমরা নাই, বরকনে নেই। হ্যাঁ, আমরা খুব লেট, মানে সবাই চলে আসছে, গেস্ট চলে আসছে, আমরা হচ্ছে সবার লাস্টে গেছি। এটা আমরা আসলে আন্ডার এস্টিমেট করে ফেলছিলাম যে 14ই ফেব্রুয়ারি রাস্তায় অনেক জ্যাম হবে, ভিড় হবে, যে কারণে। ঠিক আছে, ওকে, আমরা ব্যাক টু টেক রিভিউর দিকে চলে আসি। কিন্তু তার আগে আরেকটা শেষ প্রশ্ন হচ্ছে, দুজনকে কি একসাথে রিভিউ করতে দেখা যাবে নাকি ইন ফিউচার? না, ও টেকে মোটেও ইন্টারেস্টেড না, তাই না? আর আমি টেকে পুরা ইন্টারেস্টেড। হ্যাঁ। ওর ইন্টারেস্ট হচ্ছে গিয়া লাইক লাইফস্টাইল নিয়ে একটু ইন্টারেস্ট আছে, তো মেবি ফিউচারে ও হচ্ছে লাইফস্টাইল রিলেটেড কিছু একটা করতে পারে। ও আমি ইন্সপায়ার করতেছি, অনেক পুশ করতেছি ওকে, যদিও ও একটু আগ্রহ কম দেখাচ্ছে এখন, বাট পুশ করে করে আমার লাইনে নিয়ে আসবো, অন্তত পক্ষে এই লাইনে যে একই প্রফেশনে থাকলেও বুঝবে জিনিসগুলা। আচ্ছা। তো ওইটাতে ওরা আনবো, বাট টেকে আমি একাই আছি।